বন্ধুরা, রাজনীতিতে কি সত্যি শেষ কথা বলতে কিছু নেই, নাকি ইতিহাস নিজেকে বারবার একই বৃত্তে ফিরিয়ে আনে? একটু ভাবুন তো, যে নেত্রীকে এক সময় দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তিনি যখন এয়ারপোর্টের সমস্ত নিরাপত্তা ফাঁকি দিয়ে হুট করে একদিন স্থলপথের কোনো সীমান্ত দিয়ে এদেশের মাটিতে পা রাখেন, তাহলে ঢাকার মসনদে থাকা বর্তমান কর্তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হবে? 1981 সালের এক ঝড়ো বৃষ্টি কিংবা 2007 সালের 1/11-এর নিষেধাজ্ঞা কোনো কিছুই যাকে থামাতে পারেনি। 2026 সালের এই থমথমে পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কি পারবেন আরও একবার সব হিসাব ওলটপালট করে দিতে? আজ আমরা কোনো দলীয় প্রচারণায় যাব না, বরং চুলচেরা বিশ্লেষণ করব সেই ভূরাজনৈতিক মাস্টার প্ল্যানের, যা হয়তো এই মুহূর্তেই কোথাও বসে নীরবে লেখা হচ্ছে। আপনি যদি রোমাঞ্চকর রাজনৈতিক দাবার চালগুলো বুঝতে চান, তবে ভিডিওটি একটু আপনাকে কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, দয়া করে সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমন গভীর ইনসাইট আপনি আর কোথাও পাবেন না। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। বাঙালি জাতির একটা অদ্ভুত স্বভাব আছে, এরা খুব দ্রুত ইতিহাস ভুলে যায়, আবার খুব দ্রুতই অতীতে ফিরে তাকাতে ভালোবাসে। গত 2024 সালের 5ই আগস্টে নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, অনেকেই ভেবেছিলেন গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু ক্ষমতার অন্দিলে যারা নিয়মিত যাতায়াত করেন তারা জানেন, গল্পের শেষ যেখানে দেখানো হয়, অনেক সময় সেখান থেকেই নতুন অধ্যায়ের শুরুটা হয়। বিগত প্রায় 2 বছর ধরে দিল্লির এক নিরাপদ আশ্রয়ে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই দীর্ঘ 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বিশাল ওলটপালট হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, নতুন নতুন সমীকরণ তৈরি হয়েছে, এমনকি আইনি প্রক্রিয়ায় দলটিকে কোণঠাসা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মাঠের রাজনীতি কি আসলেই শুধু কাগজের আইনে চলে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে এই আন্দোলনকে একটি মেটিকুলাস ডিজাইন বা সুপরিকল্পিত নকশা হিসেবে আখ্যা দিয়েছিলেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে পর্দার আড়ালের খেলাটা যতটা সরল মনে হচ্ছে, আসলেও ততটা সরল নয়। চলুন বর্তমান বাংলাদেশের ভিতরের বাস্তব চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো বড় পরিবর্তনের পর মানুষের মনে এক ধরনের আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়, যেটা শেখ হাসিনার বিদায়ের পর আমাদের মনেও তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা যখন বাস্তবতার মাটিতে আছাড় খায়, তখন শুরু হয় উল্টো স্রোত। গত 2 বছরে দেশের সাধারণ মানুষ কি পেয়েছে আর কি হারিয়েছে, সেই হিসাব যদি তারা মিলাতে যায়, তবে কপালে চিন্তার ভাঁজ পড়াটা কিন্তু স্বাভাবিক। নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, এটা মোটামুটি আকাশ ছোঁয়া। আইন শৃঙ্খলার ভিতরে একটা অদৃশ্য অস্থিরতা চলতেছে, কারণ আপার লোকজন আছে, আর রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে একটা বড় অংশের নীরব জনগোষ্ঠীর মনে এখন এক ধরনের সুপ্ত হাহাকার তৈরি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবখানেই একটা মৃদু গুঞ্জন। আগের দিনগুলোই কি তবে ভালো ছিল? অনেকে এরকম বলাবলি করতেছে আর কি। রাজনীতিবিদরা ঠিক এই মানসিক পরিবর্তনটারই সুযোগ নেন। শেখ হাসিনার পুরো রাজনৈতিক কেরিয়ার যদি আমরা একটু বিশ্লেষণ করি, তবে দেখব তার সবচেয়ে বড় শক্তি বাহ্যিক কোনো পরাশক্তির গ্রিন সিগন্যাল মোটামুটি ছিল, তার সাথে ছিল প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর এক অদম্য জেদ। 1975 সালে যখন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন তিনি এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। দল তখন টুকরো টুকরো অবস্থায়, নেতৃত্বহীন। সেই ধ্বংসস্তূপ থেকে 1981 সালে তিনি দেশে ফিরেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে। যদিও জিয়াউর রহমান তাকে সুযোগ করে দিয়েছিলেন, এটা অস্বীকার করা যাবে না। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতেছিলাম 2007 সালে। 1/11-এর সেনা সমর্থিত সরকার যখন তাকে মাইনাস করার সমস্ত ছক কষে ফেলেছিল,
লন্ডনে আটকে দিতে চেয়েছিল তার ফেরার পথ। তখন তিনি কোনো আন্তর্জাতিক শক্তির লবিংয়ের ওপরে ভরসা করেন নাই, এরকমটাই সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকা বিমানবন্দরে নেমে তিনি তৎকালীন ক্ষমতাধরদের পিছু হটতে বাধ্য করেছিলেন কেবল মানুষের আবেগকে পুঁজি করে। বিশ্লেষকরা যেটা বলতেছেন যে 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের মনে এক ধরনের সুপ্ত সহানুভূতি তৈরি হয়েছে, যা 1981 বা 2007 সালের চেয়েও অনেক বেশি জটিল এবং গভীর। দিল্লি থেকে কলকাতা হয়ে বেনাপোল সীমান্ত এবং সেখান থেকে যশোর খুলনা হাইওয়ে দিয়ে ঢাকার দিকে একটি লাল রেখা এগিয়ে যাচ্ছে। তাহলে এবার ফেরার কৌশলটা কেমন হতে পারে একটু জানি, চলেন। তিনি কি এবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নামবেন? না, এখানে বিশ্লেষকরা আলাদা একটু বিশ্লেষণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কে এবং সামরিক বিশ্লেষকরা এখানে একটা বড় লাল বাতি আমাদেরকে দেখাচ্ছেন। সেটা কি, যে যদি আকাশপথে সরাসরি ঢাকা নামা মানেই হলো যে প্রশাসনের তৈরি করা আইনি ফাঁদ বা সরাসরি গ্রেফতারের মুখোমুখি হওয়া। বিমানবন্দর এলাকা সহজেই সিলগালা করে দেওয়া সম্ভব, ফলে নেতাকর্মী বা আমজনতার সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ঠিক এই জায়গাতেই রাজনীতির পুরনো খেলোয়াড়রা একটি সম্পূর্ণ ভিন্ন এবং চমকপ্রদ কৌশলের কথা বলেছেন, আর তা হলো স্থলপথ। বিশেষ করে ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত ব্যবহার করা। কিন্তু কেন এই স্থলপথের এই জুয়াটা খেলবেন তারা? এর পিছনে রয়েছে 3টি অকাট্য মনস্তাত্ত্বিক এবং কৌশলগত কারণ। চলেন একে একে আমরা সেই কারণগুলো আলোচনা করি, যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই কেন আপা নামবে না, তিনি স্থলপথ দিয়েই কেন আসার চিন্তা ভাবনা করবেন। এর অনেকগুলো কারণ আছে, কারণগুলো একটু বলতেছি। প্রথম কারণ একটু বলি, যে জনতার প্রাচীর যদি শেখ হাসিনা সড়ক পথে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন জনতার প্রাচীর নিয়ে, তবে সীমান্ত থেকে শুরু করে যশোর হয়ে ঢাকা পর্যন্ত দীর্ঘ মহাসড়কে যে জনস্রোত তৈরি হবে তা সামলানোর মতো সাংগঠনিক বা প্রশাসনিক শক্তি বর্তমান এই ব্যবস্থাপনার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। লাখো মানুষের সেই জীবন্ত দেয়াল ভেঙে কোনো নেত্রীকে আসলে গ্রেফতার করা বা আটকে রাখা যে কোনো প্রশাসনের জন্য এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়, প্রশাসনের মনস্তাত্ত্বিক দোলাচল। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও কিন্তু সাধারণ সদস্যরাও এই দেশের একটা অংশ। গত 2 বছরে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রান্তিকালে তারাও এই ধরনের দিশেহারা অবস্থার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন, এবং অনেক সেনা কর্মকর্তা সহ এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে এখনো কিন্তু আপার সমর্থক অনেক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু এখনো ছাঁটাই করা যায় নাই। এমন পরিস্থিতিতে একজন দীর্ঘমেয়াদী এবং অভিজ্ঞ নেত্রীকে সরাসরি জনমানুষের মাঝে ফিরে আসতে দেখলে চেইন অফ কমান্ডের ভিতরে এক ধরনের কিন্তু অদৃশ্য স্থিতিশীলতা চলে আসতে পারে। হ্যাঁ, শিথিলতা, একটু ভয় ভয় করবে আর কি। অনেকেই হয়তো আইনগত আদেশের চেয়ে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতাকেই বড় করে দেখতে শুরু করবেন, এটাও একটা কারণ। তৃতীয় যে কারণ, পরাশক্তিদের কাছে একটি স্ট্রং মেসেজ দিতে চান তিনি। বিগত 2 বছর ধরে অনেকেই প্রচার করতেছেন যে শেখ হাসিনার ফেরা নির্ভর করতেছে দিল্লির গ্রিন সিগন্যাল বা ওয়াশিংটনের সমঝোতার উপরে। কিন্তু স্থলপথে সরাসরি জনগণের মাঝে চলে আসার অর্থ হলো তিনি আসলে বিশ্ববাসীকে দেখাতে চান যে তার ক্ষমতার উৎস কোনো বিদেশি ড্রয়িং রুম নয়, বরং এই দেশের মাটি আর মানুষের। সামরিকভাবে একটা বড় ধাক্কা দিয়ে হয়তো কোনো দলকে ক্ষমতার বাইরে রাখা যায়, কিন্তু কোটি কোটি মানুষের মন থেকে একটি রাজনৈতিক আদর্শকে মুছে ফেলা কিন্তু অসম্ভব। ইতিহাস বারবার তার প্রমাণ এর আগেও দিয়েছে। ইতিহাসের চাকা কখনো কিন্তু সোজা পথে চলে না বন্ধুরা, তা চলে আঁকা বাঁকা পথে। 1981 সালে তিনি ভয় পান নাই, 2007 সালেও তিনি দমে যান নাই, আর 2026 সালে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের নীরব ক্ষোভ আর ভালোবাসাকে পুঁজি করে শেখ হাসিনা যদি সত্যি বেনাপোল সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখেন, তবে তা হবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং নজিরবিহীন প্রত্যাবর্তন।
তবে প্রশ্ন আসে, কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকেই যায়, মার্চের বাস্তব চিত্র আর ড্রয়িং রুমের হিসাব সবসময় কিন্তু এক হয় না বন্ধুরা। আপনারা কি মনে করতেছেন যে দীর্ঘ এই 15 বছরের শাসনের পর ক্ষমতার প্লট পরিবর্তন এবং তারপর দীর্ঘ নির্বাসন সব প্রতিকূলতাকে ডিঙিয়ে সাধারণ মানুষের এই সুপ্ত সহানুভূতি কি আসলেই রাজপথে কোনো গণজোয়ার তৈরি করতে পারবে, কি মনে করেন? নাকি বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণ এই ফেরার পথকে আরও অন্ধকার করে তুলবে? আপনার যুক্তিপূর্ণ মতামতটি অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। এবং এনসিপি, জামায়াত ইসলাম, বিএনপি যারা এখন বাংলাদেশের ক্ষমতাসীন আছেন এবং বিরোধী দল আছেন, তাদের মতে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সম্ভব হলেও শেখ হাসিনা সেই রাজনীতিকে লিড করবে এবং তিনি বাংলাদেশে এসে রাজনীতি করবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না, এটা তারা মনে করেন। আর এই যে ভিডিওতে বিশ্লেষণগুলো করা হলো, এগুলো বিভিন্ন বিশ্লেষকদের মত, বিভিন্ন আপনার চিন্তাধারা যে এইভাবে জিনিসটা ঘটতে পারে, শেখ হাসিনা তো এইভাবে ফিরছে, তাহলে এর পরবর্তী স্টেপ এটা হতে পারে, তিনি তো আসলে দমে যাওয়ার কেউ না, এরকম করে থিওরিক্যাল এই সমস্ত কথাবার্তা বিশ্লেষকরা বলেন। সেইখান থেকে আসলে নিউজ কালেক্ট করে আমরা এই ভিডিওতে প্রচার করার চেষ্টা করেছি। দলমত নির্বিশেষে আসলে আমরা বাস্তবতাটাকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেবা খায়।